আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। ইরানের সরকার বিরোধী আন্দোলনে প্রাণহানি 12,000 ছাড়িয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে ট্রাম্পের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন পড়ে কমপক্ষে 32 জন নিহত ও আহত অনেকে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন। 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য। এবং ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেল বিশ্বকাপ ফুটবলের ট্রফি। স্বপ্নের ট্রফির সাথে ছবি তুলে উচ্ছ্বসিত জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি 12,000 ছাড়িয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও প্রেসিডেন্টের অফিস সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর আশঙ্কা বাড়ছে। সব ধরনের বৈঠকের সম্ভাবনা বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তির পরীক্ষা করতে পারে। তবে ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। ইরানের ওপর কিভাবে হামলা চালানো যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এর মধ্যে অন্যতম। সেই সঙ্গে সাইবার অভিযান ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে ইরান নিয়ে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক হলেও সেখানে অংশ নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিতে বলেছেন ট্রাম্প। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সহায়তা আসছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা কত? ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে ইরানের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে খুব বেশি জানতে পারছে না বিশ্ব। তবে জেরুজালেম পোস্ট নিহতের সংখ্যা 12,000-এর বেশি বলে জানিয়েছে। নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যাবে? দোহায় এক সংবাদ সম্মেলনে তেল গ্যাস সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, যে কোনো ধরনের উত্তেজনা বাড়লে তা মধ্যপ্রাচ্য ও এর আশপাশে বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে ব্ল্যাকমেইল বলেছে রাশিয়া। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ট্রাম্পের শাসনকে আইন বহির্ভূত এবং বেপরোয়া বলে আখ্যায়িত করেছেন। এ নিয়ে জানাচ্ছেন মুশরাত শৈলী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টিকে আহ্বান জানিয়েছেন ট্রাম্পের আইন বহির্ভূত ও বেপরোয়া শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে। 2 অঙ্গরাজ্য ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনের প্রার্থীদের পক্ষে প্রচারণা করতে গিয়েই তিনি এই বার্তা দিয়েছেন। 13 জানুয়ারি ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য দেন তিনি। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট পার্টিকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, চলুন আমরা এই আইন বহির্ভূত ও বেপরোয়া শাসনের মুখোমুখি হই, এর বিরুদ্ধে সোচ্চার হই। এটা এখন জরুরি, কারণ আমাদের দেশ এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখন খুবই অন্ধকার একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অবশ্য কাজটি যে সহজ নয় তাও স্বীকার করে তিনি বলেছেন, আমি জানি যে কোন পয়েন্ট থেকে আমরা প্রতিবাদ শুরু করব। তা এখন নির্ধারণ করা কঠিন, কারণ প্রতিদিনই হোয়াইট হাউস থেকে যেসব তথ্য আসছে সেগুলো আসলে পাগলামো ছাড়া কিছু নয় এবং এই পাগলামো নিয়মিত হারে বাড়ছে।
একই দিন নিউ জার্সির নিউইয়র্ক শহরেও বক্তব্য দেন ওবামা। সেখানে তিনি বলেন, ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রতিটি দিন আমাদের জন্য ভৌতিক হয়ে উঠেছে। আমাদের সরকার অচল হয়ে পড়ছে। জরুরি পরিষেবা পরিচালনার মতো অর্থের টান পড়ছে। আর এর মধ্যে তিনি $30 কোটি ব্যয়ে বলরুম তৈরি করছেন। এখন পর্যন্ত বারাক ওবামা শেষ মার্কিন প্রেসিডেন্ট যিনি একটানা 2 মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তার সাংবিধানিক মেয়াদ শেষ করেছেন। প্রেসিডেন্টের মেয়াদ শেষের পর পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেছেন তিনি। তাকে বর্তমানে ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে জনপ্রিয় নেতা বলে মনে করা হয়। নুসরাত শৈলী, চ্যানেল আই। মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানায়, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের কর্মকর্তারা বলেছেন, মার্কিন তকমা প্রত্যাখ্যান করে একে চ্যালেঞ্জ করার জন্য সব আইনি পথ অনুসরণ করছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 24শে নভেম্বর তার প্রশাসনকে মুসলিম ব্রাদারহুডের 3টি শাখাকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। মিশরের ব্রাদারহুড গোষ্ঠীগুলোকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। জর্ডান ও লেবানিজ ব্রাদারহুড সংস্থাটিকে আরও গুরুতর উপাধি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে স্টেট ডিপার্টমেন্ট। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের কার্যকলাপকে বিবেচনা করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ায় অন্তত 32 জন আহত হয়েছেন 66 জন। নিহতদের মধ্যে শিশু এবং বৃদ্ধও রয়েছেন। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সুব্রত গান জানাচ্ছেন। উত্তর পূর্ব থাইল্যান্ডে রেলপথে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর পড়লে লাইনচ্যুত হয় একাধিক বগি। এ সময় কয়েকটি বগি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি বগিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় সকাল 9টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সে সময় ট্রেনটিতে 171 জন যাত্রী ছিলেন। আহত 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছোট একটি কংক্রিটের টুকরো পড়ে, তারপর ধীরে ধীরে ক্রেনটি নিচে নামতে থাকে। হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি ট্রেনের উপর আছড়ে পড়ে। ব্যাংকক থেকে উত্তর পূর্বাঞ্চলের উবন রাজচাথানি প্রদেশগামী ট্রেনটি শিক্ষার্থী ও কর্মজীবীদের বহন করছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ক্রেনটি একটি বড় কংক্রিট কাঠামো তুলছিল। সেটি পড়ে গিয়ে 4টি কোচ লাইনচ্যুত হয়। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন টিএলসির চেয়ারম্যান ও কমিশনার হিসেবে মিডোরি ভালদিভিয়াকে মনোনীত করেছেন সিটি মেয়র জোহরান মামদানি। পরিবহন নীতিমালায় অভিজ্ঞ মিডোরিকে মনোনয়ন দিয়ে মামদানি বলেছেন, তাকে এই দায়িত্ব দিতে পেরে তিনি গর্বিত। নিরাপদ রাস্তা এবং ন্যায়সঙ্গত অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতির কথা বলেন নতুন কমিশনার। এ নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। তথ্যমতে নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন টিএলসির অন্তর্ভুক্ত প্রায় 1,20,000 ট্যাক্সি, লিমোজিন ও অন্যান্য যান চলাচল করে। অবশ্য এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। নিউ ইয়র্ক সিটিতে যান চলাচলে যানজট কমানো, সাশ্রয়ী মূল্যে পরিবহন ব্যবস্থাপনা, চালকদের মর্যাদা এবং যান চলাচল নিরাপদ করতে নতুন পদক্ষেপ নিলেন সিটি মেয়র জোহরান মামদানি। তারই অংশ হিসেবে সিটিতে ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন টিএলসি চেয়ারম্যান ও কমিশনার হিসেবে মিডোরি ভালদিভিয়াকে মনোনীত করেছে মামদানি। One where those drivers and every other working person can expect the same consistency, the same service in return from their government. Thank you so much. মিডোরি ভালদিভিয়া দীর্ঘ কর্মজীবনে নগর যানজট হ্রাস ও পরিবহন ব্যবস্থাকে কার্বনমুক্ত করার লক্ষ্যে কাজ করে আসছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জন এফ কেনেডি এবং লাগার্ডিয়া বিমানবন্দরে পরিষেবা কর্মীদের জন্য প্রথম মজুরি মান বাস্তবায়নে সহযোগিতা এবং টিএলসির প্রথম ড্রাইভার বেতন সংক্রান্ত গবেষণার কাজ করা। First,
Good evening to the people who moved New York. These people are right here. First, let me start by saying thank you. মিডোরি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির বোর্ড সদস্য ছাড়াও টিএলসিতে অর্থ ও প্রশাসন হিসাবে ডেপুটি কমিশনার এবং নিউ ইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটির নির্বাহী পরিচালকের সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। মার্কিন গ্রিন কার্ডধারীদের অন্য দেশ ভ্রমণেও বিপদ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে নিউ ইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কজন গ্রিন কার্ডধারী বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে আইসের অভিযান এবং আইসের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে জাকি আক্তারের বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রে আইস যেন এখন বৈধ গ্রিন কার্ডধারীদের জন্য বিপদ হয়ে উঠেছে। গত কয়েকদিনে নিউ ইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কজন গ্রিন কার্ডধারী বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কারো কারো গ্রিন কার্ড রেখে B2 অর্থাৎ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয়েছে। এর ফলে তাদেরকে 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে এবং গ্রিন কার্ড থাকার কারণে তারা বৈধভাবে যে কাজ করতেন এখন তাও করতে পারবেন না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী তাদের আপাতত বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকা উচিত। তা না হলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বিপদে পড়তে পারেন। মার্কিন ইমিগ্রেশন অফিসার ও পুলিশ তাদের গ্রিন কার্ড রেখে দিয়ে তাদের দেশে ফেরত পাঠাতে পারে, ডিটেনশন সেন্টারে পাঠাতে পারে অথবা B2 ভিসায় সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিতে পারে। আইস প্রতিদিন অবৈধ অভিবাসীদের ব্যাপক সংখ্যায় গ্রেফতার করছে। এই ধরপাকড়ে বৈধরাও বাদ পড়ছে না। অভিবাসী গ্রেফতার ও ডিপোর্ট করার ক্ষেত্রে আইসের কোনো গ্রেফতারি পরোয়ানা প্রয়োজন পড়ে না। কোনো বিদেশি অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, এটাই তাদের গ্রেফতার করার পক্ষে বড় যুক্তি। কেউ বৈধ হলেও আইসের যদি সন্দেহ হয় যে লোকটি অবৈধ, তাহলে তারা তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু এই আইনের যথাযথ ব্যবহার হচ্ছে না। আইস এখন এতটাই আগ্রাসী যে তারা বৈধ গ্রিন কার্ডধারীদের জন্য জম হিসেবে আবির্ভূত হয়েছে। আইসের এমন ভূমিকায় বিশেষ করে এক কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হওয়ার ঘটনায় মিনেসোটা ডেমোক্রেট নেতাদের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ড সাধারণ নাগরিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডটিকে ফেডারেল তদন্তের ঘাটতি ও আইসের ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা আইসকে চলে যেতে হবে, যুক্তরাষ্ট্রে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই এমন নানা স্লোগান দিলেও আইস তাদের কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে। সেজন্য বাংলাদেশি প্রবাসীদের আমেরিকায় সতর্কভাবে চলাফেরা এবং বৈধ অভিবাসীদের এখন আমেরিকার বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গাম্বিস ও মর স্ট্যান মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা বলেন, কে কি বলল তা বিবেচ্য নয়। নির্ধারিত 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গাম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর স্ট্যান বাংলাদেশ সফর করছেন। প্রায় 1 ঘণ্টা ব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর ও মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ও সাবেক কূটনীতিকরা। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশের আগামী নির্বাচন ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভায় সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন স্যামরিয়া। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিভিল সোসাইটির ভূমিকা কী হওয়া উচিত এ নিয়ে আলোচনা সভা হয়েছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মাজেইনা। এছাড়াও ছিলেন ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং শিক্ষাবিদ ও সমাজসেবী গোলাম মাদবর। আগামী নির্বাচনে সবাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি এবং আমরা ইউবেক এর জন্য কাজ করে যাচ্ছি সিভিল সোসাইটির সাথে। আমার সাথে বিশেষ করে বিদেশে যারা বসবাস করছেন সবাই আমরা ভোটে অংশগ্রহণ করব। I think Bangladesh is in a very crossroads and it's so important at this point how the election is going to play out. Whole international community is watching and we, the Bangladeshi people living abroad, we are also watching it very carefully. The most important point is this election has the opportunity for Bangladesh to shift gears and change the political culture of Bangladesh. It's an opportunity for the next generation. It's very good. অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেল ট্রানজিট অ্যাডমিনিস্ট্রেশনের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর নজরুল ইসলাম, জাতিসংঘের সাবেক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুরুল হক, জন হপকিন্স মেডিসিনের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ খান সেলাল সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। আলেকজান্দ্রিয়াতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইউবেকের পক্ষ থেকে আগামী বাংলাদেশের যে ইলেকশন হবে 2026 সালে, সেটিতে সিভিল সোসাইটির কি ভূমিকা থাকবে সে সম্পর্কিত আমাদের সিনেটর, অ্যাম্বাসেডর সহ অনেক বিশেষজ্ঞরা বিশেষভাবে বক্তৃতা দিয়েছেন এবং মতাদর্শ দিয়েছেন। সেটিরই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের ইউবেকের আয়োজন। আলেকজান্দ্রিয়া থেকে স্যামরিয়া, চ্যানেল আই। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। রাজধানী বার্নের ফেডারেল প্যালেসে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর সুইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সুইস পররাষ্ট্র বিষয়ক ফেডারেল বিভাগের হেড অফ প্রোটোকল টেরেন্স বেলেটার উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। নিউ ইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে মূলধারার 3টি সংগঠনের যৌথ অ্যানুয়াল ডিনার হয়েছে। সংগঠনগুলো হলো নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ আমেরিকান উইমেন ফোরাম এবং নিউ আমেরিকান ইউথ ফোরাম। এবছর নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের 30 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান বিশেষভাবে উদযাপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদ আলমকে শুভেচ্ছা ও সম্মাননা জানান যুক্তরাষ্ট্রের কংগ্রেসওয়ামেন গ্রেস মেং, স্টেট সিনেটর লিরে খম্বরি, জন লু অ্যাসেম্বলিম্যান, স্টিভেন রগা অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন এবং সিটি কাউন্সিলওম্যান লিন্ডা লি সহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সভাপতি মোর্শেদ আলম। এছাড়াও ছিলেন নিউ আমেরিকান উইমেন ফোরামের সভাপতি রুবায়া রহমান এবং নিউ আমেরিকান ইউথ ফোরামের সভাপতি আহনাফ আলম। অনুষ্ঠানে কমিউনিটি ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। I'm the first ever Bangladeshi American attorney at law to be admitted in the Supreme Court of the United States, who is experienced in medical malpractice, immigration matters, and personal injury cases. We are believers and the thing in the community how to represent herself. She knows everything. Due to this reason, we are supporting him and we are endorsing him on behalf of New American Democratic Club. He did not win that election in 1998, but he got 42% of the vote against somebody who had been in there over 30 years.
a state senator in there for 30 years, over 30 years. New York City Council member Shaker Krishnan, proudly representing Jackson Heights, Elmhurst, and Woodside, and proudly here as one of the first from our community ever elected to New York City government. Thank you to each and every one of you in this room. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছে ইটালির রোম মহানগর বিএনপি মন্তেমারিও শাখা। সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। বিশেষ অতিথি রোম মহানগর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সাধারণ সভা হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাকিরুল ইসলাম খোকা, জহিরুল ইসলাম সেন্টু, সুব্রত চৌধুরী, মোহাম্মদ জাহিদ ও অন্যরা। সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিকের সব ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভা শেষ হয়। নাইজেরিয়ার কোগি রাজ্যে অপহরণকারী গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানে 200-রও বেশি সন্দেহভাজন দস্যু নিহত হয়েছে। শনিবার শুরু হওয়া একাধিক সংস্থার এই অভিযানে কিছু দস্যু গ্রেপ্তার হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে নিরাপত্তা বাহিনী তাদের সব জায়গা ধ্বংস করে দিয়েছে। দীর্ঘদিন ধরে ব্যান্ডিট নামে পরিচিত এই গ্যাংটি নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে হত্যা ও মুক্তিপণমূলক অপহরণে জড়িত ছিল। অভিযানটি নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর নির্দেশ এবং মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় চালানো হয়। ফুটবল বিশ্বের কোটি ভক্তের স্বপ্নের ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে একদিনের জন্য এসেছিল ঢাকায়। এ নিয়ে 4 বার সোনালী এই ট্রফি আসলো বাংলাদেশে। বিশ্বের 30টি দেশের 75টি স্পটে প্রদর্শিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল ট্রফি। স্বপ্নের এই ট্রফির ঢাকায় আগমনে উচ্ছ্বসিত জাতীয় দলের খেলোয়াড় থেকে ভক্তরাও। তানভীর আহমেদ জানাচ্ছেন। বিশ্বকাপের সোনালী ট্রফি খেলোয়াড়দের আবেগ অধ্যাবসায়ের ফল। সেই ট্রফি কাছ থেকে দেখা যে কারুর জন্যই আরাধ্য। বাংলাদেশের ফুটবল ভক্তদের ভালোবাসায় আরও একবার রোনালদো মেসিদের হাতে ওঠা সোনালী ট্রফি ঝটিকা সফরে এসেছিল বাংলাদেশে। 2002-এর বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের ফুটবলার গিলবার্টো সিলভা বিশ্বকাপ ট্রফি নিয়ে বুধবার সকালে ঢাকায় পা রাখেন। এয়ারপোর্টে ট্রফি বরণ করে নেওয়া দলে ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখে আবেগ তার কণ্ঠে। মাই ফার্স্ট টাইম সিইং দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি, সো আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল। মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ। যে ট্রফি 2022-এ মেসিদের হাতে উঠেছিল, সে ট্রফির সাথে ছবি তুলতে পারাটা স্বপ্নের মতো ভক্তদের কাছে। আমি খুবই নার্ভাস ছিলাম প্রথমবার যখন দেখা, কারণ এটা অনেক বড় একটা ট্রফি, অনেক বড় ইতিহাস আছে এবং এক্সাইটেডও ফিল করেছি। অ্যাজ আ ফুটবল ফ্যান এই অভিজ্ঞতা বোঝানো যায় না। আগে টিভিতে দেখতাম ট্রফি, এখন সামনাসামনি দেখছি। আমার লাইফের ফার্স্ট টাইম বিশ্ব ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখলাম, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখলাম। এটা আমার জীবনের আসলে অনেক বড় পাওয়া। সবাই চিয়ার আপ করতো, চুমু খেত। আজকে নিজের দেশে নিজে কাপটার পাশে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করলাম, ছবি তুললাম, আপনাদের সবার সাথে এটা শেয়ার করলাম। আমার অনুভূতিটা অনেক ভালো ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশ থেকে ট্রফির পরবর্তী গন্তব্য সাউথ কোরিয়া। 11 জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট এই আসর। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা।
বাহরাইন বাংলাদেশ ক্রিকেটার্স ফ্যামিলির উদ্যোগে উৎসব মুখর পরিবেশে হয়ে গেল বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ 2025। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামাদ আলী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাহরাইনে অবস্থানরত বিভিন্ন দলের খেলোয়াড়রা এই আয়োজনে অংশ নেন। ম্যাচে বাংলাদেশ লাল দল 3 উইকেটে বাংলাদেশ সবুজ দলকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ লাল দলের রবিন আহমেদ, সেরা ব্যাটার সবুজ দলের তানজিমুল ফয়েজ, সেরা বোলার হন লাল দলের মোশাররফ মুস্তাফা। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের সরকার বিরোধী আন্দোলনে প্রাণহানি 12,000 ছাড়িয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে ট্রাম্পের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন পড়ে কমপক্ষে 32 জন নিহত ও আহত অনেকে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন। 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য। এবং ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেল বিশ্বকাপ ফুটবলের ট্রফি। স্বপ্নের ট্রফির সাথে ছবি তুলে উচ্ছ্বসিত জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।